আচ্ছা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের ফেসবুক সেলস ফানেল। আমরা একটু ফানেলটা শিখব। তার আগে আমরা একটু ফেসবুক পেজ থেকে কিভাবে আমরা ইনফরমেশনটা আদান প্রদান করতে পারি, ফেসবুক পেজের অ্যাক্সেসটা কিভাবে আদান প্রদান করতে পারি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আমি একটা পেজের মধ্যে আছি, এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই যে হইতেছে। তো ধরেন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এভাবে আসলেন, আসার পরে বাম সাইডে দেখবেন যে সেটিংস একটা অপশন আছে। সেটিংসে আসার পর এদিকে দেখবেন পেজ সেটআপ নামে একটা অপশন আছে। পেজ সেটআপ, পেজের নাম, তারপর যে পেজ অ্যাক্সেস। এখান থেকে ধরেন এই যে জায়গা থেকে যদি আপনি কাউকে পার্শিয়াল অ্যাক্সেস দিতে চান, অর্থাৎ আপনি দুই রকম অ্যাক্সেস দিতে পারেন। একটা হচ্ছে একদম ফুল অ্যাক্সেস, আর একটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস, মানে অল্প কিছু জায়গায়। যদি ফুল অ্যাক্সেস কাউকে দেন, সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি যদি কাউকে ফুল অ্যাক্সেস দেন, সে আপনাকে চাইলে বের করে দিতে পারে, কারণ ফুল অথরিটি তার কাছে থাকবে। আর আপনি যদি বলেন যে না, ফুল অ্যাক্সেস না, আমি শুধুমাত্র সে যেন আমার পেজের মধ্যে বিভিন্ন পোস্ট করতে পারে, অথবা কেউ যদি কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিতে পারে, সেই ক্ষেত্রে এই যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখান থেকে আমরা চলেন একটু ফুল অ্যাক্সেসটা দেখি। এই জায়গায় আসবে, আসার পর নেক্সট এই জায়গায় আপনি একটু নামটা লিখে দিবেন। আপনি ধরেন যারা অ্যাক্সেস দিতে চান, আমি আমার নামটা লিখি, নাম লিখবেন। নাম লেখার পরে মোটামুটি এইভাবে চলে আসবে, আমার নামটা চলে আসছে এখানে। হ্যাঁ, যদি কোনো কারণে নাম না আসে, ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন। আপনি ফেসবুকের ইউআরএল কই পাবেন? আপনি ফেসবুকে যাবেন, যাওয়ার পর আপনি জানেন যে এইটা ধরেন আমাদের ফেসবুক আইডি, তাই না? আইডিতে আসার পর এখানে আরেকটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন আমরা এই জিনিসটা চেঞ্জ করছিলাম, ইউআরএলটা এখানে আমার নাম দেওয়া আছে। আপনি কোনো যদি না পান, সেক্ষেত্রে এইভাবে ধরে আপনি এটাকে কপি করে এই জায়গায় পেস্ট করতে পারেন, অথবা এখানে দেখেন লেখা আছে সার্চ বাই ইমেল। আপনি ইমেল যে অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি অ্যাক্সেস দিতে পারেন কাউকে। মোস্ট অফ দ্য টাইম নাম লিখলে চলে আসে, বুঝছেন? যদি আপনার সেই ফ্রেন্ড লিস্টে থাকে, তাহলে নাম লিখলে চলে আসে। আচ্ছা, এই হইতেছে আপনি যদি কাউকে ফুল অ্যাক্সেস দিতে চান। হ্যাঁ, পার্শিয়াল অ্যাক্সেস যদি দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে সেম নাম লিখবেন। ধরেন আমি আমার নামটা লিখি, আসলো। আসার পরে এখানে দেখেন আপনি কোন ধরনের অ্যাক্সেস দিতে চান, কন্টেন্ট, মেসেজ এবং কলের জন্য, কমিউনিটি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে অ্যাডস ম্যানেজমেন্টের জন্য, নাকি ইনসাইটের জন্য। এগুলো এক এক কাজ নিচে ছোট্ট করে লেখা আছে কোনটার কি কাজ। ইনসাইট হচ্ছে সি হাউ দ্য পেজ কন্টেন্ট অ্যান্ড অ্যাডস পারফর্ম। আপনার পেজের কি অবস্থা শুধুমাত্র এতটুকু দেখতে পারবে, সে কোনো পরিবর্তন করতে পারবে না। আর এখানে যদি এইটা দেন, এই যে আপনি গিভ অ্যাক্সেস দিলেই চলে যাবে তার কাছে অ্যাক্সেস। আপনি যে কোনো একটা অ্যাক্সেস দিতে পারেন, অথবা চাইলে সবগুলো দিতে পারেন, এভাবে সবগুলো দিতে পারেন। এগুলো সব পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেসটা দিলে তখন সে আপনাকে আর রিমুভ করতে পারে না। হ্যাঁ, তবে এখান থেকে গিভ অ্যাক্সেস ক্লিক করলেই চলে যাবে অ্যাক্সেসটা। অথবা আমরা যদি ফুল কন্ট্রোল দিতে চাই, সেই ক্ষেত্রে সেম প্রসেস। আপনি জাস্ট সিম্পলি এখানে নাম লিখবেন, নাম লেখার পরে আপনি যাকে অ্যাক্সেস দিলেন গিভ অ্যাক্সেস। তবে এখানে আপনাকে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন, তার কাছে একটা অ্যাক্সেস চলে যাবে। এইভাবেই আপনার পেজের ইয়েগুলো অ্যাক্সেসটা আদান প্রদান করে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফেসবুক সেলস ফানেল ফর ই কমার্স। আমরা একটু ফানেলটা বোঝার চেষ্টা করব। মার্কেটিংয়ে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সেলস ফানেল। ফানেল শব্দের অর্থ হচ্ছে, আমাদের গ্রামে আগে যখন এই লাকড়ি দিয়ে রান্না করতো, এখনো তো লাকড়ি দিয়ে রান্না করে, আগুন মাঝে মাঝে একদম চলে যায়, তখন ফু দিত না চুঙ্গা দিয়ে। এটা কি বলে? চুঙ্গাইতে বলে আপনাদের পরিভাষায় নাকি? চুঙ্গা, তা বিভিন্ন জায়গায় আরো অন্য জায়গায় অনেক কিছু বলতে পারে। বাকি আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, যে ফুজে দিত, একটা লম্বা বাঁশের থাকতো এই জিনিসটাকে। এইটার ইংলিশ হচ্ছে ফানেল। ফানেল মানে হচ্ছে আপনার চুঙ্গা। এই যে দেখেন এখানে একটা আকৃতি দেখতে পাচ্ছেন না, প্রতিকৃতি, এটাও কিন্তু অনেকটা এরকম না থাকলেও এর কাছাকাছি থাকে। আচ্ছা, বাকি সেলস ফানেল এইটা হচ্ছে একটা পরিভাষা।
এর মানে হচ্ছে এই যে একটা স্ট্যাটিক দেখতে পাচ্ছেন, এখানে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন, সেটাকে সেলস ফানেল বলে। আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করলে আশা করি বুঝতে পারবেন সেলস ফানেল জিনিসটা কি। মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রচুর এই যে টার্মটা চলে, যেমন বলে সেলস ফানেল। আপনি কি সেলস ফানেল বুঝেন? হয়তো আপনি কখনো মার্কেটিং রিলেটেড কোনো ইন্টারভিউ দিতে গেলে সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি সেলস ফানেল বুঝেন। সেলস ফানেলটা একটু ব্রেকডাউন করেন তো, সেলস ফানেলটা কি। তো মার্কেটিং এর জন্য এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা বোঝার আগে আমরা চলেন একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যাই। কারণ এখানে লেখা আছে যে ফেসবুক সেলস ফানেল ফর ই কমার্স। ই কমার্স মানে হচ্ছে ইন্টারনেট, সরি, ই কমার্স মানে হচ্ছে এই অনলাইনের মাধ্যমে যে বিজনেসগুলো আছে না, সেগুলোকে ই কমার্স বলে। অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কিনা বেচার যেই প্ল্যাটফর্মগুলো আছে বা যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে ই কমার্স বলে। আবার বিটুবি বলে, বিটুবি বলে আরেকটাকে বিজনেস টু বিজনেস। সেটা হচ্ছে ধরেন অনেকে হোলসেল করে না, হোলসেল, হোলসেল মানে হচ্ছে পাইকারি বিক্রি করে আর কি। যেমন ধরেন কেউ একজন পাঞ্জাবি পাইকারি বিক্রি করে, তো তার বিজনেসের প্রক্রিয়াটা কি, সে নিজে একজন বিজনেসম্যান, তাই না? সে বিক্রি করে আরেকজন বিজনেসম্যানের কাছে। কারণ হোলসেল যারা বিক্রি করে, পাইকারিতে যারা বিক্রি করে এবং তাদের যে ক্রেতা থাকে যারা তাদের কাছ থেকে কিনে, তারাও তো একজন ব্যবসায়ী হয়। আপনার ধরেন গ্রামে একটা দোকান আছে, শহরের এক লোকে পাইকারি বিক্রি করে, আপনি তার কাছ থেকে কিনে নিয়ে গেলেন। এই যে আপনাদের দুইজনের মধ্যে একটা কমিউনিকেশন হইল, সেও ব্যবসায়ী আপনিও ব্যবসায়ী, তাই না? এই বিজনেসটাকে বলে বিটুবি বিজনেস, বিজনেস টু বিজনেস। বুঝতে পারছেন? এটাকে বলে আপনার সংক্ষেপে বিটুবি বিজনেস। আরেকটা হচ্ছে বি2সি, বিজনেসের অনেক ধরন আছে, এটাকে বলে বিজনেস টু বিজনেস বা বিটুবি বিজনেস বলে। আরেকটা হচ্ছে বি2সি, বিজনেস টু কনজিউমার। আপনার বাসার সামনে একটা দোকান আছে, আপনি সেখান থেকে গিয়ে 1 কেজি চাল কিনলেন, আপনি একজন কনজিউমার বা কাস্টমার, আর সে হচ্ছে বিজনেসম্যান। এই যে আপনার সাথে তার যে লেনদেনটা হলো, এটাকে বলা হয় বি2সি বিজনেস। ব্যাপারটা ক্লিয়ার? বি2 এবং কি বলে বি2বি এবং বি2সি। আচ্ছা, তো ই কমার্স হচ্ছে অনলাইন কেন্দ্রিক যে বিজনেসগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে আপনার ই কমার্স বলে। আচ্ছা, এখন আমরা যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাই, চলেন আমরা আমাদের পরিচিত ঘরের বাজারেই যাই, ঘরেরবাজার.com। এটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস, তাই না? এটা কি ভাই? ই কমার্স বিজনেস। আপনি যদি ই কমার্স বিজনেস যেগুলো আছে সেখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, সর্বপ্রথম আপনি করেন কি, ঘরেরবাজার.com অথবা illiin.com অথবা ধরেন arong.com, এরকম সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে প্রথমে আসেন, তাই না? ওয়েবসাইটে আসার পর আপনি দেখেন, এইভাবে দেখেন যে আপনি আসলে কি কিনবেন। কেনার পর আপনি দেখতে দেখতে ধরেন আপনার এই জিনিসটা পছন্দ হলো, আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আগে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু আপনার ফ্রিকোয়েন্টলি পরিবর্তন হইতেছে। আমরা যদি ইন্টার বাটন হিট করি, এইটাকে বলা হয় ওয়েবসাইটের মেইন পেজ। আমরা কিন্তু ওয়েবসাইটের একদম হোম পেজে আছি। একটা বাড়িতে ঢোকার পরে প্রথম যে রুমটা থাকে না, ধরেন সেটা হইতেছে ওয়েবসাইটের এইটা, ঘরেরবাজার.com। কিন্তু যখনই আমি স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের মধ্যে, যেমন আজওয়া প্রিমিয়াম ডেটস, আজওয়া খেজুরের মধ্যে ক্লিক করলাম, এইখানে দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ হয়ে এখানে আজওয়া প্রিমিয়াম ডেটস নামে এই লেখাটা এখানে চলে আসছে। আর এইখানে যে ছবিটা একটু আগে ছোট আকারে দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন বড় হয়ে গেছে। খেয়াল করছেন জিনিসটা? আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হয় মার্কেটিং এর পরিভাষায় পেজ ভিউ। বুঝতে পারছেন? পেজ ভিউ। আচ্ছা, সরি, এটাকে পেজ ভিউ বলে না, বরং পেজ ভিউ বলে এইটাকে। আমরা হোম পেজে যখন ছিলাম, এইটাকে বলে আপনার পেজ ভিউ। আমরা একটা হোম পেজের মধ্যে আসি, ওয়েবসাইটের মধ্যে যখন আসলাম, সেটাকে বলা হচ্ছে পেজ ভিউ। কিন্তু যখন একটা স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম, সেটাকে বলা হয় ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। এইটাকে ধরা হচ্ছে একটা আইটেম অথবা এইটাকে ধরা হচ্ছে একটা কন্টেন্ট। এইটাকে আমরা ভিউ করলাম না, দেখলাম না, মার্কেটিং এর পরিভাষায় এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম। আচ্ছা, টার্মগুলো মনে রাখেন। তারপরে দেখেন এই জায়গাটার মধ্যে অ্যাড টু কার্ট লেখা আছে না, আপনি যদি এইখানে ক্লিক করেন, তার মানে হচ্ছে আপনি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলেন। তারপরে আমরা যদি এদিকে যাই, এখানে দেখেন একটা ব্যাগের মতো একটা অপশন আছে যেখানে লেখা কার্ট, তাই না? আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমরা একটু দেখি যে আমরা আসলে এই দেখেন ভিউ কার্ট নামে এখানে লেখাটা স্পষ্ট দেখা যাইতেছে না, বাকি আমরা যে প্রোডাক্টের মধ্যে ক্লিক করছিলাম সেই প্রোডাক্টটা এইখানে চলে আসছে।
এখানে কিন্তু একটা প্রোডাক্ট আছে, আফ্রিকান অর্গানিক ওয়াইল্ড হানি। আমি একটু খেজুর সেকশনে যান, এখান থেকে ধরেন আমি একটা খেজুর নিলাম এবং এইটাও অ্যাড টু কার্ট করলাম। এখানে দেখেন আগে একটা ছিল, এখন দুইটা হয়ে গেছে। এইখানে দেখেন এই আজওয়া খেজুরটা কিন্তু ছিল না, এখন চলে আসছে না। তার মানে এখন আমি যেই কাজটা করলাম, অর্থাৎ কোন কোন প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করছি সেই প্রোডাক্টগুলো আমি একসাথে দেখতে পাইতেছি, এই জিনিসটাকে বলা হয় ভিউ কার্ট। কি বলে? প্রথমে হইতেছে পেজ ভিউ। পেজ ভিউ থেকে যখন স্পেসিফিক একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম সেটাকে বলা হচ্ছে ভিউ আইটেম। ভিউ আইটেম থেকে তারপর আমরা কোনো একটা প্রোডাক্টকে যদি চুজ করি সেটাকে বলা হচ্ছে অ্যাড টু কার্ট, এন্ড দেন আমরা যদি সেই প্রোডাক্টগুলোকে দেখি সেটাকে বলা হয় ভিউ কার্ট, তাই না? আচ্ছা, তারপরে এখন আপনি যদি ক্যাশ অন ডেলিভারি এই জায়গাটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনাকে বিভিন্ন রকম ইনফরমেশন দিতে পারবে। দেওয়ার পর এখানে একটা বাটন আছে যে আপনার অর্ডার কনফার্ম করতে ক্লিক করুন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার মানে হইতেছে আপনি প্রোডাক্টটা পারচেজ করলেন, আপনি কিনলেন, তাই না? এখন আপনি চিত্রটা একটু খেয়াল করেন, এইখানে দেখেন কি আছে, এইখানে আছে আপনার টোটাল সেশন লেখা। টোটাল সেশনটাকে আপনি পেজ ভিউ হিসাবে কনসিডার করেন, ধরে নেন এটা হচ্ছে পেজ ভিউ। তারপরে এইখানে যে পেজ ভিউটা, এইটা হচ্ছে আপনার ভিউ আইটেম। এই যে দেখেন অ্যাড টু কার্ট, আর এখানে লেখা আছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন মানে হইতেছে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করা। এই যে আমি একটা অ্যাক্টিভিটি করলাম, আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলাম না ভাই, ওয়েবসাইটের মধ্যে গেলাম মানে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে গেলাম মানে হচ্ছে আমি পেজ ভিউ করলাম, স্পেসিফিক একটা প্রোডাক্টে ক্লিক করলাম মানে হচ্ছে ভিউ আইটেম করলাম। যখন অ্যাড টু কার্ট বাটনের মধ্যে ক্লিক করলাম তখন আমি অ্যাড টু কার্ট করলাম, এবং ফাইনালি যখন আমি প্রোডাক্টটা পারচেজ করলাম তখন আমি ট্রানজ্যাকশন কমপ্লিট করলাম। এই সিনারিওটা আপনি একটা সুপার শপের মধ্যে একটু কল্পনা করতে পারেন। আমাদের বাজারে আরবের সুপার শপ আছে, একটা সুপার শপ আমরা সবাই চিনি না ভাই? সুপার শপে বলে কি হয়, আমরা প্রথমে ঢুকি, ঢুকার পরে আমি একটা পেজ ভিউ করলাম, তারপরে নির্দিষ্ট একটা প্রোডাক্ট এভাবে হাতে নিই, তার মানে হচ্ছে আমি প্রোডাক্টটাকে ভিউ করলাম, মানে ভিউ আইটেম করলাম। তারপরে আমার যে ঠেলা গাড়িটা আছে না ভাই, একটা ঠেলা গাড়ি নেওয়া যায় না, ঠেলা গাড়িটাকে কিন্তু কার্ট বলে, আপনারা জানেন কিনা? এই ঠেলা গাড়িটার নাম কিন্তু কার্ট, এটাকে ইংলিশে কার্ট বলে, ঠিক আছে? তো যখন আপনি এই কার্টের মধ্যে আপনার প্রোডাক্টটা রাখলেন তখন আপনি অ্যাড টু কার্ট করলেন, অ্যাড করলেন প্রোডাক্টটাকে কিসের মধ্যে? টু কার্ট, কার্টের মধ্যে। তারপর যখন আপনি সমস্ত প্রোডাক্টগুলো একসাথে করে নিয়ে গেলেন যেখানে কাউন্টার, সেটাকে বলা হচ্ছে ভিউ আইটেম, ভিউ কার্ট করলেন, আপনার সবগুলো প্রোডাক্ট একসাথে ওইখানে দিলেন, এবং ফাইনালি সে যখন এভাবে মেশিনের মধ্যে ক্লিক করে জিনিসটা আপনাকে বললো যে ভাই আপনার 5,000 টাকা বিল হয়েছে, আপনি টাকা দিলেন মানে হচ্ছে ট্রানজ্যাকশন করলেন, টাকা দিলেন মানে হচ্ছে আপনি পারচেজ করলেন। দুইটা সিনারিও কি মিলাইতে পারছেন? তার মানে হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট অনলাইন থেকে কিনি অথবা অফলাইন থেকে কিনি, আমাদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়। অনলাইন থেকে একটা ওয়েবসাইটে যাওয়ার পর আমি অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, দেন ট্রানজ্যাকশন অথবা পারচেজ করি। সেম থিং যখন আমি কোনো একটা সুপার শপের মধ্যে যাই তখন কিন্তু সেম কাজগুলো করি। এই যে একটা ওয়েবসাইটের যে এই যে একটা প্রসেস দেখতে পাইতেছেন, এটা বেসিক্যালি মানে একটা সময় তো অনলাইন মার্কেটিং ছিল না, অফলাইন মার্কেটিং ছিল না, অফলাইনটা তো ছিল, সে অফলাইনের মাধ্যমে মূলত এই জিনিসটাকে এভাবে তৈরি করা হয়েছে। অফলাইনের মধ্যে মানুষ কিভাবে করে, এইভাবে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইটের মধ্যে মানুষ সেম জিনিসগুলো করবে। এখন কথা হচ্ছে ভাই, একজন মানুষ ওয়েবসাইটে আসার পরেই কি যে কোনো একটা প্রোডাক্ট কিনে ফেলে? আপনি আর আমি ধরেন হাঁটাহাঁটি করতেছি, প্রচুর গরম লাগতেছে, পরে চিন্তা করলাম একটু আরঙের ইসের ভিতরে, স্বপ্নের ভিতরে ঢুকি, ভিতরে এসিডিসি আছে, হাওয়া বাতাস খায় তারপর বের হয়ে যায় না? এরকম হয়েছে না অনেক সময়? সুপার শপের ভিতরে ঢুকি হাওয়া খায় বের হয়ে গেছি। তার মানে হইতেছে আপনি পেজ ভিউ করছেন ঠিকই, কিন্তু ট্রানজ্যাকশন করেন নাই, বুঝতে পারছেন? অথবা কোনো একটা মার্কেটের ভিতরে গেলেন, ভিতরে গেছেন, ভিতরে যাওয়ার পরে আসলে আলটিমেটলি আপনি কিনবেন না, অথবা আপনি কিনবেন, আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করতেছেন, তার মানে ভিউ আইটেম করতেছেন। প্রোডাক্ট হাতে নিয়ে দেখলেন এটার দাম অনেক বেশি, তারপর রেখে দিই না আমরা, তার মানে আমি ভিউ আইটেম করলাম বাট ট্রানজ্যাকশন করলাম না। অথবা ধরেন আমি ওই যে ঠেলা গাড়িটা নিয়ে গেলাম, প্রোডাক্টটা ঠেলা গাড়ির ভিতরে ঢুকাইলাম, অ্যাড টু কার্ট করছি, কিন্তু আলটিমেটলি আমি হঠাৎ করে মানি ব্যাগে তাকায় দেখি যে আমার মানি ব্যাগে এত টাকা নাই যত টাকার আসলে মাল নিছি। তার মানে হইতেছে আমি অ্যাড টু কার্ট করার পরেও আবার মালগুলো উঠে রেখে দিলাম,
পেজ ভিউ করলাম, ভিউ আইটেম করলাম, অ্যাড টু কার্ট করলাম, বা ট্রানজাকশন করলাম না, হয় না এরকম? সেম জিনিসটা একটা ওয়েবসাইটে আসার পর এই জিনিসটাই ঘটে। 1000 মানুষ ওয়েবসাইটে আসলে সবাই পারচেস করে না, এবং এই যে মানুষজন পারচেস করতেছে না, এইটার একটা স্ট্যাটিক এখানে দেওয়া হয়েছে, এবং এই জিনিসটা ট্রু। মানে হচ্ছে এই জিনিসটা অনেকগুলো ওয়েবসাইটের উপর গবেষণা করার ফলে এই যে স্ট্যাটিকটা বা এখানে যে সংখ্যাটা দেখতেছেন এটা বের হয়ে আসছে। সাধারণত এই কাজটাই ঘটে। সাধারণত একটা ওয়েবসাইটে কাস্টমার আসার পরে এই জিনিসটা ঘটে। করে কি, 100% মানুষ, ধরেন 100 জন মানুষ আসলো ওয়েবসাইটের মধ্যে, টোটাল সেশন মানে সবাই পেজ ভিউ করলো, 100 জন মানুষ ওয়েবসাইটে আসার মধ্যে অন এভারেজ 43.8% মানুষজন বিভিন্ন প্রোডাক্ট হাতে নিয়ে দেখে। বুঝতে পারছেন? অর্থাৎ ওয়েবসাইটে আসার পর ভিউ আইটেম করে 100 জন মানুষের মধ্যে 43.8%, অর্থাৎ 43 জন, এবং আরেকজনের হাঁটু পর্যন্ত। 8% মানে কি? হাঁটু পর্যন্ত। এটা দিস ইজ আ স্ট্যাটিক। আচ্ছা, তার মানে হচ্ছে 100% মানুষজন আসলে একটা ওয়েবসাইটের মধ্যে সেখান থেকে 43 জন মানুষ ভিউ আইটেম করে, এবং এই যে 43% মানুষ ভিউ আইটেম করছে এদের মধ্যে সবাই কি অ্যাড টু কার্ট করে? না, এদের মধ্যে 14% 5% মানুষ সেখান থেকে অ্যাড টু কার্ট করে, 14.5% মানুষ সেখান থেকে অ্যাড টু কার্ট করে, এবং অ্যাড টু কার্ট যারা করছে এই যে 14% মানুষ, তারা কি সবাই ট্রানজাকশন করে? মানে সবাই কি প্রোডাক্টটা পারচেস করে? না, বরং তাদের মধ্যে 3.3% মানুষ সেখান থেকে একটা প্রোডাক্ট ক্রয় করে। তার মানে হইল কি, দোকানের মধ্যে ঢুকছে 100 জন মানুষ, 43 জন মানুষ প্রোডাক্ট দেখে তারপরে এসে গেছে, 14% মানুষ প্রোডাক্টও দেখছে, অ্যাড টু কার্টও করছে, কার্টের ভিতরে জিনিসপত্র নিছে, সামহাও সে কিনে নাই। এই 14%-এর মধ্যে আলটিমেটলি 3% মানুষ যারা সেখান থেকে কেনাকাটা করে। বুঝতে পারছেন? এই যে জার্নিটা, বায়ার জার্নিটা, এটাকেই বলা হচ্ছে সেলস ফানেল। বলেন, কে জানি ডাক দিয়েছেন? কে ডাক দিয়েছিলেন? কোন কোশ্চেন আছে? ও জি স্যার। আচ্ছা, আমি আশা করি আপনাদেরকে সেলস ফানেল সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম। সেলস ফানেলটা কিভাবে কাজ করে। সেলস ফানেলটা এইভাবে কাজ করে, অর্থাৎ যদি 100% মানুষ বা 100 জন মানুষজন আসে, 100 জন মানুষজন আসার পরে ওয়েবসাইট থেকে এই 100 জন মানুষ কেনাকাটা করে না, বড় এই যে আপনার পার্সেন্টেজটা দেখতে পাইতেছেন এখানে, 3.3% মানুষজন তারাই মূলত কেনাকাটা করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম, অর্থাৎ ফেসবুককে ডলার দিলাম, ফেসবুকে ডলার দেওয়ার পরেই কিন্তু সে আমার ওয়েবসাইটে আসছে। আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট করতেছি তখনই কিন্তু সামওয়ান আমার ওয়েবসাইটে আসতেছে, কারণ আমি ধরেন একটা ওয়েবসাইট বানাইছি, আমারে কেউ চিনে না, কেউ জানে না, কেউ কি আমার নাম লিখে অনলাইনে সার্চ করবে নাকি? কেউ তো করবে না। আমি হইতেছি একজন আননোন পারসন, তাই না? আমার কেউ চিনে না, জানে না। কিন্তু যখনই মানুষদের কাছে আমার নিজের পরিচিতিটা তুলে ধরতে চাই, তখনই আমি করি কি, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করি, এবং ফেসবুককে টাকা দিয়ে বিভিন্ন মানুষের সামনে আমার ওয়েবসাইটে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষজন দেখে, কিন্তু সবাই কিন্তু ওয়েবসাইটে আসে না। সবাই কি আসে? আপনি সারাদিনে যত অ্যাড দেখেন সবগুলো থেকে ক্লিক করেন নাকি ভাই? ক্লিক করেন না। তার মানে হচ্ছে আপনি প্রচুর অ্যাড দেখেন, তার মধ্যে হয়তো 2-1টার মধ্যে আপনি সারাদিনে ক্লিক করেন। তো এই যে 2-1টার মধ্যে আপনি ক্লিক করলেন, তার মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে গেলেন, এবং এই লোকে তার ওয়েবসাইটের মধ্যে আপনাকে যে নিয়ে আসলো, দিন শেষে তার টাকা খরচ করা লাগে নাই? তার কিন্তু টাকা খরচ করা লাগছে, এবং আপনি তার ওয়েবসাইটের মধ্যে গেছেন, কোনো কারণে আপনি হয়তো কেনাকাটা করেন নাই, কোনো কারণে আপনি ভিউ আইটেম করলেন না, কোনো কারণে আপনি অ্যাড টু কার্ট করলেন না, অথবা আপনি ভিউ আইটেম করছেন, অ্যাড টু কার্ট করলেন না, অথবা অ্যাড টু কার্ট করছেন কিন্তু ট্রানজাকশন করলেন না, তাই না? ব্যাপারটা তাই ঘটলো না? তার মানে হচ্ছে আলটিমেটলি সে যে তার ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে গেল, টাকা খরচ করে কিন্তু নিয়ে গেছে। এখন এই যে লোকটা আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু কেনাকাটা করলো না, এখন আমার ডলারটা কি ইউজলেস? এটার কি কোনো দাম নাই? এই যে আমি টাকা খরচ করে তাকে আমার কাছে নিয়ে আসলাম, হ্যাঁ, আলটিমেটলি সে কোনো কিছু কিনলো না, চলে গেল, আমিও পরবর্তীতে তাকে ধরতে পারলাম না, তাহলে পুরো জিনিসটা তো একদম ইউজলেস হয়ে গেল। এই জিনিসটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার জন্য ফেসবুক পিক্সেল নামে একটা জিনিস, পিক্সেল নামে একটা টেকনোলজি, সেটাকে সে ইন্ট্রোডিউস করছে।
যে পিক্সেলটা হইতেছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমার ওয়েবসাইটে কারা কারা আসছে তাদেরকে আমি ধরে ফেলতে পারি। শুধুমাত্র তাই না, পিক্সেলটা যদি ফেসবুকের মধ্যে ভালো করে সেট আপ করা থাকে, আমার ওয়েবসাইটে আসার পর কারা অ্যাড টু কার্ট করছে তাদের সম্পর্কে আমি তথ্য পাই, কারা কারা পারচেস করছে তাদের সম্পর্কে তথ্য পাই, কারা কারা শুধুমাত্র পেজ ভিউ করে চলে গেছে তাদের সম্পর্কে তথ্য পাই, কারা কারা ভিউ আইটেম করে চলে গেছে তাদের সম্পর্কে আমি একটা তথ্য পাই। তার মানে হচ্ছে কি, আমি যে আলটিমেটলি টাকা পয়সা দিয়ে লোকগুলার আমার ওয়েবসাইটে আনলাম, সে কোনো কারণে আমার ওয়েবসাইটে পারচেস করে নাই, কিন্তু তার তথ্যটা কিন্তু আমার কাছে চলে আসছে আলটিমেটলি। কিভাবে আসছে? ফেসবুক পিক্সেলের মাধ্যমে। পিক্সেল হচ্ছে একটা টেকনোলজি যেটার মাধ্যমে আমি তার ডাটাগুলো পাই গেলাম। এখন বলেন, এই যে লোকটা আমার ওয়েবসাইটের মধ্যে আসলো, সে কি আমাকে অল্প হলেও চিনছে না? এখন আমি তো একদম আননোন মানুষ ছিলাম, সেখান থেকে সে আমার ওয়েবসাইটে আসছে মানে হইতে সে অল্প হলেও কিন্তু আমাকে চিনছে। অথবা ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট সম্পর্কে তার মিনিমাম ইন্টারেস্ট আছে বলেই কিন্তু সে আসছে। আসার পরে দেখলো যে জিনিসপত্রের দাম অনেক বেশি, চলে গেছে। অথবা জিনিসপত্র হাত দিয়ে ধরলো, ধরার পর দেখলো যে দামটা অনেক বেশি, তারপর চলে গেছে। অথবা কার্ডের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে চিন্তা করলো যে আমার পকেটে টাকা নেই, তারপর চলে গেছে। যে কোনো কিছু তো একটা ঘটছে। কিন্তু এই লোকগুলারে যদি আমি পরবর্তীতে আবার রিটার্গেট করি, অর্থাৎ তাকে কিন্তু প্রথমে একবার টার্গেট করছি, টার্গেট করার পর আমি তাকে ধরে আমার বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর সে আমার জিনিসপত্র দেখলো, আমার দোকানে নিয়ে আসলাম, দোকানে আসার পর সে জিনিসপত্র দেখে চলে গেল। কিন্তু এই লোকগুলোর কাছে যদি আমি পরবর্তীতে আবার যাই, আবার গিয়ে যদি বলি যে ভাই আপনি যদি আমার প্রোডাক্ট একটু দেখতেন, আপনি ওই দিন না কিনে চলে আসছেন, আমি আপনাকে একটা ডিসকাউন্ট দিই। অথবা ধরেন ভাই ওই দিন তো জিনিসপত্রের দাম বেশি ছিল, আজকে জিনিসপত্রের দাম অনেক কমছে, আপনি কাইন্ডলি একটু আমার এখানে আসেন। এই যে তার কাছে যদি আপনি যান, খুব বেশি পসিবিলিটি আছে সে আবার কামব্যাক করবে কিন্তু আপনার কাছে, কারণ সে অলরেডি আপনাকে চিনে, সে অলরেডি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে। বুঝতে পারছেন? তো এই জিনিসটাই আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে করি। আমরা প্রথমে একবার টার্গেট করি, টার্গেট করার পর যেই সকল লোকেরা আমার ওয়েবসাইটে একবার চলে আসছে, একবার আসছে মানেই সে একটা ভুল করে ফেলছে, জীবনের মহা বড় পাপ করে ফেলছে, আমরা পরবর্তীতে তাদেরকে নিয়ে আরেকটা অ্যাড চালাইতে পারি। এবং তারা ধরেন পরবর্তীতে আবার আসলো, আবার আসার পরে সামহাও সে কনভিন্সড হইলো না, আবার চলে গেল, আমি তার কাছে আবার রিচ করতে পারি, আমি তার কাছে আবার যেতে পারি। স্ট্যাটিক্স হইছে বারবার যদি একজন মানুষের কাছে রিচ আউট করা যায় এবং তার যদি সেই প্রোডাক্টটা সম্পর্কে আসলেই কিনা আগ্রহ থাকে বা কোনো প্রয়োজন থাকে, দিন শেষে সে এটা পারচেস করে। তার মানে হচ্ছে কি, প্রথমবার যখন আমি ডলার খরচ করে তাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসলাম, পরবর্তীতে চলে গেছে, সে চলে গেছে হয়তো তার কোনো একটা প্রয়োজনে বা তার সমস্যার কারণে চলে গেছে, কিন্তু আমার কিন্তু আলটিমেটলি আর লস হইল না ডলারটা, কারণ আমি কিন্তু তারে আমার জালের মধ্যে বন্দি করে ফেলাইছি। বুঝতে পারছেন? আমরা হয়তো পিক্সেলটা নিয়ে খুব ডিটেলসে ক্লাস করবো না, হুইচ ইজ ভেরি অ্যাডভান্স। মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে আপনার পিক্সেলটা আমরা নানানভাবে সেট আপ করতে পারি এবং সেইটার অনেকগুলো ওয়ে আছে, সেইটা দেখাইতে গেলে আপনার অনেকগুলো ক্লাস হয়ে যাবে এবং খুবই টেকনিক্যাল ব্যাপার, এবং সেটার মধ্যে লিটল বিট অফ আপনার প্রোগ্রামিংও জানা লাগে। তো আমরা ওই দিকে যাব না, আমরা কিভাবে একদম নিজেদের কাজের জন্য কিভাবে আমরা ফেসবুকের অ্যাডটা সেট আপ করতে পারি সেটাই আমরা দেখব। বাকি আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কোনো একজন মানুষ যদি ওয়েবসাইটে চলে আসে, কোনো একজন মানুষ যদি আমাদের ফেসবুক পেজে চলে আসে, আমরা তাদেরকে দ্বিতীয়বার রিটার্গেট করতে পারি, আমরা তাদের কাছে দ্বিতীয়বার আবার যেতে পারি। আচ্ছা, এই যে ব্যাপারটা, মানুষজন আসলো, সেখান থেকে কিছু মানুষ ভিউ আইটেম করলো, অ্যাড টু কার্ট করলো, ট্রানজ্যাকশন করলো, এই জিনিসটাকে তিনটা নাম দেওয়া হয়েছে মার্কেটিং এর পরিভাষায়। প্রথম যে স্টেজটা, এটাকে তিনটা স্টেজ ধরা হয়। প্রথম স্টেজের নাম হচ্ছে টোফু, ফুল ফর্ম হচ্ছে টপ অফ দ্য ফানেল, ফানেলের একদম টপ অংশ, অর্থাৎ একটা চুনকার একদম প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে আপনার টোফু বা টপ অফ দ্য ফানেল। মাঝখানের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে মোফু বা মিডল অফ দ্য ফানেল, এবং শেষের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে বোফু বা বটম অফ দ্য ফানেল। বুঝতে পারছেন? এই তিনটা স্টেজে আমরা কাস্টমারদেরকে নিয়ে, এই তিনটা স্টেজের মধ্যে আমরা কনজিউমারদেরকে নিয়ে খেলাধুলা করি। বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, এখানে দেখেন এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে। প্রথমটাকে বলা হচ্ছে কোল্ড ট্রাফিক, 2 নম্বরটাকে বলা হচ্ছে ওয়ার্ম ট্রাফিক, এবং 3 নম্বরটা বলা হচ্ছে আপনার হট ট্রাফিক। এবং এইটা আসলে ফানেলের কোনো অংশ না। এক্সিস্টিং কাস্টমার মানে হচ্ছে যারা একবার আমার কাছ থেকে, এটাকে লয়াল কাস্টমারও বলে, এক্সিস্টিং কাস্টমারও বলে, যারা একবার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, আমি যদি তাকে কোয়ালিটি এনশিওর করতে পারি, আমি যদি তাকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারি এবং ভালো একটা দামের মধ্যে, সে কিন্তু ডেফিনেটলি পরবর্তীতে যদি সেম প্রোডাক্টটা তার লাগে, সে কিন্তু আমার কাছে আসবে, অন্য কারোর কাছে কিন্তু যাবে না। বুঝতে পারছেন? শুধুমাত্র তাই না, আপনি যদি একটা ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সে তার রেফারেলে দেখবেন আপনি অনেক কাস্টমার পাবেন।
এই জিনিসটা কি হয় না ভাই? আপনি ধরেন একজনের কাছ থেকে কোনো একটা ফেসবুক পেজ থেকে ভালো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন এবং সেটা ব্যবহার করার পরে আপনি ভেরি মাচ স্যাটিসফাইড। তারপর কিন্তু আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলতে থাকেন যে এই জিনিসটা অমুক জায়গা থেকে কিনছিলাম, তারপর তারাও করে কি, তারাও কিন্তু সেখান থেকে জিনিসটা কেনাকাটা করে, তাই না? তো এইটা হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। এক্সিস্টিং কাস্টমার ছাড়া আসলে একটা বিজনেস সাস্টেইন করে না। একটা বিজনেস দুইভাবে সাস্টেইন করে, একটা হচ্ছে কাস্টমার রিটেনশন এবং আরেকটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন। কাস্টমার অ্যাকুইজিশন মানে হইতেছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি বছরে নতুন নতুন কাস্টমার তার ওয়েবসাইটে আসে বা তার বিজনেসে আসে। তো এটাকে বলা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, নতুন নতুন কাস্টমার প্রতিনিয়ত আসতেছে। এবং আরেকটা হচ্ছে কাস্টমার রিটেনশন, যারা অলরেডি তার কাছ থেকে কেনাকাটা করছে তারা পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে কেনাকাটা করে না, বরং তার কাছ থেকে কেনাকাটা করে। জাস্ট ইমাজিন এই দুইটা জিনিস যদি কোনো একটা বিজনেসের মধ্যে থাকে, সেই বিজনেস কখনোই ফল করে না, সেটা সবসময় সাস্টেইন করতে থাকে। কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে যদি ঘাটতি চলে আসে, সামহাউ আপনার ব্যবহারের কারণে হইতে পারে, আপনার প্রোডাক্ট খারাপ থাকার কারণে হইতে পারে, আপনার সার্ভিস খারাপ থাকার কারণে হইতে পারে, কোনো কারণে যদি আপনার কোনো রিকারিং কাস্টমার বলে এটাকে, আপনার যদি এক্সিস্টিং কাস্টমার না থাকে, কাস্টমার যদি আপনি রিটেইন করতে না পারেন, কাস্টমার যদি ধরে না রাখতে পারেন, আপনার বিজনেস সাস্টেইন করবে না। সেম থিং, আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার অ্যাকুইজিশন না করতে পারেন, তখনও কিন্তু আপনার বিজনেসটা টিকবে না। বুঝতে পারছেন? সারা জীবন মনে রাখবেন দুইটা জিনিস, বিজনেস টিকা থাকে দুইটা কনসেপ্টের উপরে বা দুইটা আপনার মূলনীতির উপরে। একটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার রিটেনশন। আচ্ছা, এখন আমরা চলেন ব্যাক টু দ্য ফানেল। ফানেলের মধ্যে আমরা যে আলোচনাটা করতেছিলাম, এখানে দেখেন বলা হচ্ছে কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক এবং হট ট্রাফিক। এই জিনিসগুলো কি? মার্কেটিং এর পরিভাষায় আপনার ওয়েবসাইটে একজন আসছে মানে তাকে মার্কেটিং এর পরিভাষায় ট্রাফিক বলা হয়। কি বলা হয় ভাই? ট্রাফিক বলা হয়। এই জন্য আমরা এখন মার্কেটিং রিলেটেড যে ক্লাসগুলো করবো, এর মাঝখানে যতবার ট্রাফিক শব্দটা আসবে, আপনি কিন্তু রাস্তার জ্যামের কথা মনে করেন না, বরং আপনি বুঝবেন এখানে ট্রাফিক মানে হচ্ছে একটা কাস্টমারকে বোঝানো হইতেছে। কাস্টমার হইতে পারে, পটেনশিয়াল কাস্টমার হইতে পারে, আর যে কোনো ধরনের কাস্টমার হইতে পারে, যে সামওয়ান আপনার ওয়েবসাইটে আসছে সেই হইতেছে একটা ট্রাফিক। এখন এখানে বলা হচ্ছে কোল্ড ট্রাফিক। কোল্ড ট্রাফিক কাদেরকে বলা হয়? ওই যে আপনি ওয়েবসাইটটা তৈরি করলেন, আপনার সম্পর্কে কেউ কোনো কিছু জানে না, আপনারা চিনে না, জানে না, তার মানে হচ্ছে আপনি যাদের কাছে আপনার ওয়েবসাইটটা নিয়ে যেতে চাচ্ছেন তারা হচ্ছে আপনার কোল্ড ট্রাফিক। কোল্ড ট্রাফিক মানে কি? ঠান্ডা জমে আছে, একদম জমে আছে, সে আপনাকে চিনে না, জানে না, এটাকে আপনার কোল্ড ট্রাফিক বলা হইতেছে। তো যখন আপনি অ্যাড চালান, তখন সেই অ্যাডের কনসেপ্টটা এরকম হয়, আমরা বিভিন্ন লেয়ারে অ্যাডভার্টাইজমেন্টগুলো করি, কোন লেয়ারে কি করি সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং ফানেল ওয়াইজ আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আপনি নতুন একটা বিজনেসের জন্য যখন অ্যাড চালাইবেন, সেটা হতে পারে আপনার নিজের বিজনেস অথবা অন্য কারোর জন্য কোনো একটা বিজনেসের জন্য অ্যাড চালাইবেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনার ট্রাফিকগুলো হইতেছে অথবা আপনার কাস্টমাররা হইতেছে কোল্ড, ঠান্ডা, জৈমা আছে। জৈমা আছে মানে হইতেছে তারা আপনাকে চিনে না, জানে না। কোল্ড ট্রাফিক জাস্ট একটা ইংলিশ শব্দ, এটার মিনিংটা হইতেছে আপনি যাদের কাছে আপনার সম্পর্কে জানাতে চাইতেছেন তারা আপনার সম্পর্কে কোনো কিছু জানে না, তারা আপনাকে চিনে না, আপনি তাদের কাছে একজন আননোন পারসন। এই জন্য তাদেরকে কোল্ড ট্রাফিক হিসাবে আপনার কনসিডার করা হইতেছে বা বলা হইতেছে। যেই লোকটা আপনাকে চিনে না, জানে না, আপনি যখন তার কাছে পরিচিত হইতে যান, তখন আপনি তাকে কি বলেন? হাই, হ্যালো অথবা আসসালামু আলাইকুম, আই এম অমুক, তাই না? আমার নাম হইতেছে এটা, আমার দেশের বাড়ি অমুক জায়গায়। আপনি নিজেকে ইন্ট্রোডিউস করেন না ভাই? নিজেকে ইন্ট্রোডিউস করেন কিনা? সেম জিনিসটা নতুন একটা বিজনেসের জন্য যখন আপনি অ্যাড চালাবেন, তখন সেই ক্ষেত্রে অ্যাডের যে কন্টেন্টটা হবে অথবা অ্যাডের যে অ্যাপ্রোচটা হবে, সেটা হইতেছে এইরকম যে আপনি কে এবং আপনি কি করেন সেইটার উপর বেস করে একটা অ্যাড যাবে মানুষের কাছে। কারণ তারা কিন্তু অলরেডি আপনাকে চিনে না, আপনি তাদের সাথে ফ্যামিলিয়ার হইতে গেছেন, আপনি তাদের সাথে পরিচিত হইতে গেছেন, আপনি হ্যান্ডশেক করার জন্য আপনি প্রথমে হাত বাড়াইছেন। আপনি যেহেতু প্রথমে হাত বাড়াইছেন, তাহলে আপনাকে কিন্তু আপনার নামটা বলা লাগবে। এই জন্য দেখবেন অনেক বিজনেস, বিশেষ করে বড় বড় বিজনেসগুলো কিন্তু সারা বছর আপনার এভারগ্রিন অ্যাডভার্টাইজমেন্ট করে। লাক্সের মতো বড় কোম্পানি, অথবা মনে করেন যে এই সানস্লিপ বা এই মানে যেসব বড় বড় কোম্পানি আছে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা যদি বলি, যমুনা গ্রুপ, তারপরে এরকম যারা আছে ওয়ালটন, তারা সারা বছর অ্যাডভার্টাইজমেন্ট করে এবং মাল্টি লেয়ার অ্যাডভার্টাইজমেন্ট করে। তারা টিভিতে যেরকম বিজ্ঞাপন দেয়, রেডিওতে বিজ্ঞাপন দেয়, ফেসবুকে বিজ্ঞাপন দেয়, গুগলে বিজ্ঞাপন দেয়, এই যে বিভিন্ন লেয়ারে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। কেন করে এই জিনিসটা? তাদেরকে তো অলরেডি মানুষজন চিনে, বিশেষ করে ওয়ালটনটা বাংলাদেশের কোন মানুষ চেনে না? মোটামুটি সবাই চেনে না, হয়তো অল্প কিছু মানুষজন না চিনতে পারে, এবং হুইচ ইজ
ভেরি অবভিয়াস, সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে কিছু মানুষজন চিনে না, কিন্তু মোস্ট অফ দ্য পিপল যারা কনজিউমার আছে তারা সবাই কিন্তু ওয়ালটন সম্পর্কে জানে। এখন প্রশ্ন হইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি মাসে বা প্রতি বছরে তারা কেন খরচ করতেছে অ্যাডভার্টাইজমেন্টের পিছনে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ শুধুমাত্র মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকার জন্য। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনেন তখন আপনি প্রোডাক্ট কিনেন না, বরং আপনি একটা ভ্যালু কিনেন, অথবা আপনি তার কাছ থেকেই কিনেন যাকে আপনি চিনেন। এই জিনিসটা কতটুকু সত্য? আপনি যে কোনো জিনিস কিনতে চান, যদি আপনার সাধ্যের মধ্যে থাকে তাহলে আপনি চেষ্টা করেন না ব্র্যান্ডের জিনিসটা কেনার জন্য। এই যে ব্র্যান্ড, সে ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হইল, অথবা আমরা তাকে ব্র্যান্ড হিসাবে চিনি। কেন চিনি? বিকজ অফ হিজ অ্যাডভার্টাইজমেন্ট। সে অ্যাডভার্টাইজমেন্ট করছে, সে আমার কাছে বারবার আসছে। আমি সাবান কিনতে গেলেই তো আমার মাথার মধ্যে সর্বপ্রথম লাক্স এবং লাইফবয়ের কথা মাথায় আসে। আমার মাথায় তো কস্তুর সাবানের কথা মাথায় আসে না? আসে নাকি? কেন? মানে এখন লাইফবয় অথবা লাক্স কি এমন কোনো উপাদান দিয়ে বানানো হয়েছে যেটা দিয়ে অন্য কোনো সাবান বানানো হয় নাই? এরকম না কিন্তু ব্যাপারটা। সাবানের যে আপনার ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, যে উপাদানগুলো আছে, এগুলো কিন্তু প্রায় রিলেভেন্ট, প্রায় সবগুলোই কিন্তু কাছাকাছি, তাই না? কারণ একটা জিনিসের বেসিক একটা স্ট্রাকচার থাকে না, তো সবগুলো সাবানই কিন্তু প্রায় কাছাকাছি। এখন প্রশ্ন হইতেছে যে কেন আমার মাথার মধ্যে লাক্সের কথাটাই মাথায় আসে? আমি ফ্রিজ কিনতে গেলে কেন আমার মাথার মধ্যে ওয়ালটনের কথাটাই মাথার মধ্যে আসে, অথবা এলজির যে ইয়াটা আছে, মানে এলজির নামটা আমার মাথার মধ্যে আসে? এই যে যখনই আমি একটা প্রোডাক্ট কিনতে যাইতেছি, সাথে সাথে যে কোনো একটা ব্র্যান্ডের নাম আমার মাথার মধ্যে আসার মানেই হইতেছে সে আমার টপ অফ দ্য মাইন্ডের মধ্যে আছে, আমার মাথার ভিতরে ঢুকে আছে। এবং এই জিনিসটা কিভাবে করছে? এই জিনিসটা সারা বছর এই ওয়ালটন কোম্পানি বলেন, তারপর বড় বড় কোম্পানি যেগুলো আছে, সারা বছর আমাদেরকে সে আমাদের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করতে থাকে। সে বারবার বলতে থাকে আমার নাম অমুক, আমার নাম ওয়ালটন। যে কোনো এক জায়গায় যেতেছেন একটা বিজ্ঞাপন আসলো বড় করে, তারপর বিজ্ঞাপনটা শেষ বড় করে ওয়ালটন লেখা। আসে না এরকম? লাক্সের একটা বিজ্ঞাপন আসছে, এই হ্যান তেন অনেক কিছু বলার পর শেষে বড় করে লাক্স লেখা। এই যে আমি বারবার দেখতেছি, আমি বারবার শুনতেছি, এইভাবে কইরা সে আমার মাইন্ডের মাথায় একদম টপে চলে গেছে। তারপর যখনই আমি এই রিলেটেড কোনো কিছু কিনতে যাই তখন তার নামটা আমার প্রথমে চলে আসে। এই জন্য তো আপনি যখন যে কোনো একটা নতুন প্রোডাক্টের জন্য যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সর্বপ্রথম মানুষের কাছে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ থাকবে দুইটা: আপনি কে এবং কি করেন। বুঝতে পারছেন? এটার বিজ্ঞাপনগুলো আপনি একটু অ্যানালাইসিস করলে তখন বিজ্ঞাপনগুলো আপনি বুঝতে পারবেন। যেমন অনেক সময় দেখবেন যে লাইফ বয়ের বিজ্ঞাপন থাকে যে এরকম লাইফ বয় ব্যবহার করুন, অথবা ধরুন কি হইতে পারে, ওয়ালটনের একটা স্লোগান আছে না, দেশি পণ্য। তার মানে হইতেছে কি, দেশি পণ্য কিনা হন ধন্য, বা এই টাইপের কিছু একটা। সে আলটিমেটলি বলতে চাইতেছে যে ভাই, উই আর ওয়ালটন এন্ড উই আর মেড ইন বাংলাদেশ, বা এই টাইপের কিছু একটা, যে আমরা ওয়ালটন, আমাদের নাম হইতেছে ওয়ালটন এবং আমরা বাংলাদেশি পণ্য। এই যে সে নিজেকে আমার সামনে ইন্ট্রোডিউস করলো, সে তার পরিচয়টা আমার সামনে তুলে ধরলো, এইভাবে কিন্তু আমি তাকে মনে রাখি, বা তার নামটা সবসময় আমার মাথার মধ্যে থাকে। এই জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্র্যান্ডের জন্য, যে কোনো একটা প্রোডাক্টের যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, তখন আপনার এডের কনসেপ্টটা থাকবে যে আপনি কে এবং কি করেন, আপনার প্রোডাক্টের নাম এবং সেই প্রোডাক্টের কি কার্যকারিতা, সেই হিসাবে আপনার অ্যাডটা যাবে। এবং যাদের কাছে যাবে তাদেরকে বলা হচ্ছে আপনার কোল্ড ট্রাফিক। সে একবার আপনার অ্যাডটা দেখলো, মনে থাকলো না, দুইবার দেখলো, তিনবার দেখলো, স্ট্যাটিক আছে। দিনে যদি কোনো একজন মানুষ 7 বার বা 14 বার কোনো একটা জিনিস বারবার দেখে, তখন সেটা তার মাইন্ডে চলে আসে। এর ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করতে পারি, একজন মানুষকে দৈনিক কতবার এয়ার দিতে চাই সেটা ফ্রিকোয়েন্সিটা আমরা সেট করতে পারি। আমরা ধরেন ফ্রিকোয়েন্সি সেট করে দিলাম একেবারে 14টা। আপনাদের মনে থাকার কথা, আপনারা যখন এখানে ভর্তি হয়েছেন, আহমদ এডুকেশনে একটা দিনে 4 বার 5 বার 10 বার করে দেখেন নাই? ফ্রিকোয়েন্সি ওইভাবে সেট করা আছে যে সেটা দিনে দৈনিক 10 বার আপনার কাছে যাবে। যাইতে 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 আপনি ইংলিশ শিখবেন, বাস আপনার এতটুকু আগ্রহ আছে, অথবা আপনার আগ্রহ নাই, কিন্তু ইন্ট্রোডাকশনটা অথবা ইন্ট্রোডিউস যে প্রসেসটা, এটা এরকম হয়, আপনার আগ্রহ না থাকলেও আগ্রহ তৈরি করে, আর আগ্রহ যদি থাকে সে আপনাকে তার কাস্টমার বানায় নেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে কোল্ড ট্রাফিকের কাছে যখন একটা যায়, তখন আপনি তাকে বলেন যে আপনার নাম কি এবং আপনি কি করেন। এই জিনিসটা আপনি বারবার বলতে থাকেন। বারবার যখন বলতেছেন, তখন সে কোল্ড ট্রাফিক থেকে আস্তে আস্তে ওয়ার্ম ট্রাফিক হয়। সে আপনার কাছে, আপনার সম্পর্কে জানতে পারলো, মানে হইতেছে সে আর একটু গরম হইল। বুঝতে পারছেন? তো তখন সে ফানেলের মাঝখানে চলে আসে এবং তাকে তখন বলা হয় ওয়ার্ম ট্রাফিক। বুঝতে পারছেন? এখন কোল্ড ট্রাফিকের কাছে আপনার অ্যাপ্রোচটা কি ছিল, যে আপনি কে এবং কি করেন, তাই না?
কিন্তু ওয়ান ট্রাফিকের কাছে কিন্তু আপনার অ্যাপ্রোচটা সেম থাকে না। সে অলরেডি আপনাকে চিনে, আপনাকে কেন আবার দ্বিতীয়বার বলা লাগবে যে হাই আমি অমুক, এই জিনিসটা বলার দরকার নাই। বরং এইটাকে বলা হয় আপনার কনসিডারেশন স্টেজ। কনসিডার মানে কি বিবেচনা করা না, কনসিডারেশন স্টেজ বলা হয়। এই জিনিসটা আপনারা আরেকটু রিলেট করতে পারবেন। গ্রামে অনেক সময় দেখবেন পরে কি ওই যে সাপের খেলা দেখায়, তাই না? সাপের খেলা হ্যান ত্যান বইলে তারপর মানুষ জড়ো করে, কিন্তু মানুষজন যখন অনেক মানুষ একসাথে হয়ে যায় তারপরে তারা ওই একটা মলম বের করে। আসলে কিন্তু আলটিমেটলি সে মলমটা বিক্রি করার উদ্দেশ্য, কিন্তু ওই লোকে মলম বিক্রেতা সেও মার্কেটিং বুঝে। সে জানে মার্কেটিং করার জন্য প্রথমে আমার ট্রাফিক দরকার। সে প্রথমে কোল্ড ট্রাফিক নিয়ে আসছে, বুঝতে পারছেন? প্রথমে ট্রাফিক জড়ো করছে এবং সে এইটাও জানে যেখানে মানুষের সমাগম বেশি সেখানে মার্কেটিং করতে হয়। এই জিনিসটা তার মাথায় আছে। এই জন্য সে প্রথমে মানুষ নিয়ে আসছে, দেন মার্কেটিং শুরু করে। তারপর বলে যে এই যে এই জিনিসটা হইতেছে, এইটা হইতেছে এর নাম, এবং এইটা ব্যবহার করলে আপনার এইটা 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 উপকার হবে। তার মানে হচ্ছে কি কোল্ড ট্রাফিককে সে সেলস পিচ করতেছে, সে নিজেকে ইন্ট্রোডিউস করাইতেছে কোল্ড ট্রাফিকের কাছে। যখন মানুষজন কিছু এই যে অল্প কিছুক্ষণ শুনে, হ্যাঁ আচ্ছা এটার নাম এটা, এটার নাম ধরেন পান্ডাল মালিশ, এবং এটার কার্যকারিতা হইতেছে এইটা এইটা, এটা লাগাইলে ধরেন মাথা ব্যথা চলে যায়, তারপর যে কোনো জায়গায় ব্যথা থাকলে সেগুলো চলে যায়। তার মানে হচ্ছে এই 1 মিনিটে অথবা 2 মিনিটে এই লোকগুলো এই প্রোডাক্টটা সম্পর্কে জানা ফেলাইছে এবং তার কার্যকারিতা সম্পর্কে জানা ফেলাইছে। যেই জানা ফেলাইছে তখন সে ওয়ার্ম ট্রাফিক হয়ে গেছে। এখানে দাঁড়ায় থাকতে থাকতে সে ওয়ার্ম ট্রাফিক হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে এই বুদ্ধিমান লোক করে কি, সে তখন বলতে থাকে ভাই উপস্থিত কারো যদি মাথা ব্যথা থাকে তাহলে এই মুহূর্তে আমার প্রোডাক্টটা একটু লাগাইতে পারেন, বলে কি না? তার মানে হচ্ছে প্রথমে যখন সে সেলস পিচ করছে তখন কিন্তু সে এই প্রোডাক্টের নাম এবং কার্যকারিতা সম্পর্কে আলোচনা করছে। যখন সে বুঝতে পারছে এই লোকেরা অলরেডি এই প্রোডাক্টের নাম জানে এবং কার্যকারিতা জানে, তখন সে কনসিডারেশন স্টেজে চলে গেছে এবং তার কথার টোন পরিবর্তন হয়ে গেছে। তখন সে বলতেছে যে প্লিজ কনসিডার মি, আমার এই জিনিসটাকে একটু বিবেচনা করেন, আপনি একটু মাথা লাগায় দেখেন, যদি উপস্থিত কারো মাথা ব্যথা থাকে একটু লাগায় দেখেন। তার মানে কি তখন সে বলতে চাইতেছে ভাই আমার এই জিনিসটা একটু ব্যবহার করেন, আমার এই জিনিসটাকে একটু বিবেচনা করেন, কনসিডারেশন স্টেজের মধ্যে আছে। যখনই নাকি সে একটু মাথার মধ্যে 1-2 জন লাগানোর পরে হ্যাঁ আসলেই তো মাথা ব্যথা ভালো হয়ে গেছে, তার মানে হচ্ছে কি কনসিডারেশন স্টেজের মধ্যে সে পাস, কনসিডারেশন স্টেজের মধ্যে সে নিয়ে আসছে এবং সেখান থেকে মানুষকে কনসিডার করাইছে তার প্রোডাক্টটা। এই কাস্টমারটা কিন্তু তার হট ট্রাফিকে পরিণত হয়ে যায়। ম্যাক্সিমাম সময় যার মাথা ব্যথা ভালো হয়ে যায় সে কিন্তু সাথে সাথে একটা প্রোডাক্ট কিনে নেয়, যদি পকেটে টাকা থাকে আর কি। হয় না এই জিনিসটা ভাই? হয় কি না? এবং আলটিমেটলি সেই প্রোডাক্টটা যদি ভালো থাকে সে তার এক্সিস্টিং কাস্টমার হয়ে যায় বা লয়াল কাস্টমার হয়ে যায়। পরবর্তীতে সে আবার খুঁজে, যখন মাথা ব্যথা উঠে তখন খুঁজে যে পান্ডাল মালিশটা কই আছে, এটা কই পাওয়া যায়, তখন কিন্তু সে খুঁজে বের করে। বুঝতে পারছেন? প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সেম জিনিস। এখন এই জিনিসটা সে হয়তো বুঝা করুক অথবা না বুঝা করুক, সে কিন্তু ফানেল মেনটেন করতেছে। কারণ আমি যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই এবং আমাদের যদি এই ফানেল সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কি আমরা মার্কেটিং করতে পারবো? পারবো না। কিন্তু আমরা সর্বপ্রথম প্রথম ফানেলের মধ্যে একটা অ্যাড চালাই এবং সেই অ্যাডের অ্যাপ্রোচটা এরকম থাকে আমি কে এবং কি করি এই সম্পর্কে মানুষদেরকে জানাই। এই স্টেজটাকে অ্যাওয়ারনেস স্টেজও বলে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষদেরকে জানানো, অবগত করানো। অ্যাওয়ারনেস শব্দের অর্থটা এরকম যে মানুষদেরকে জানানো, বুঝতে পারছেন? মানুষদেরকে জানানো, অবগত করানো। আমি আপনাদেরকে বলছিলাম আপনারা যদি আমার ক্লাসটা যেভাবে দেখানো হয়েছে সবকিছু যদি কমপ্লিট করেন তাহলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখন যে ড্যাশবোর্ডটা আসবে এরকম একটা ড্যাশবোর্ড, একদম আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছে এখানে কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে দিয়েছিলাম, মনে আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরেই দেখবেন এই যে দেখেন ফানেল, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন। এখানে আরো অনেকগুলো নাম আছে কিন্তু প্রথম যেই নামটা অ্যাওয়ারনেস স্টেজ এবং এই জিনিসটাকে অ্যাওয়ারনেস বলা হইতেছে। এই জিনিসগুলো তৈরি হয়েছে কিন্তু ভাই অনেক দিন পরে, তাই না? ইন্টারনেট মার্কেটিং অনেক পরে শুরু হয়েছে না? কিন্তু এই যে বিজনেসের ধারণা বা বিজনেস ফানেল, সেলস ফানেলগুলো কিভাবে কাজ করে এইটার উপর আপনার লম্বা চোড়া পড়াশোনা, লম্বা চোড়া বই পুস্তক আছে। যারা বিবিএ করে, আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনা করে না, বিবিএ যারা করে, বিবিএর মূল কনসেপ্টটা কিন্তু বিজনেস রিলেটেড এবং সেইখানের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি হইতেছে এগুলোই, যেগুলো আমরা এখন পড়াশোনা করতেছি। তারা এটা ডিটেলসে পড়ে, তারা অনেক কেস স্টাডি পড়ে, একটা জিনিসের অনেক ইনডেপথ নলেজ নেওয়া যায় না।
তারা সেটার উপর দীর্ঘ পড়াশোনা করে। বাকি মূল কনসেপ্টটা হইতেছে এইটাই, তারা অ্যাওয়ারনেস শিখে, তারা ট্রাফিক কি জিনিস সেটা শিখে, এঙ্গেজমেন্ট শিখে, লিড শিখে, প্রমোশন শিখে, সেলস জিনিসটা শিখে, বুঝতে পারছেন, এই জিনিসগুলো শিখে। তো আমরা এই যে সেলস, এখানে যে ফানেলটা দেখছিলাম একটু আগে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, সেম জিনিসটা আমরা এখানে আসার পর এভাবে কাজ করবো, বুঝতে পারছেন। বাকি এটা কাজ করার আগে অবশ্যই আপনাকে ফানেল বোঝা লাগবে, ফানেলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝা লাগবে। যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো, অন্যথায় এই জিনিসটা আর ব্যবহার করতে পারবো না। এই জন্য আমরা মূলত প্রথমেই ফানেল নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা করি কি, প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, যেখানে আমার উদ্দেশ্য থাকে মানুষ যেন আমার সম্পর্কে জানে, মানুষকে আমি আমার নিজের সম্পর্কে জানাই। তো যখন আমি অ্যাডটা চালাই, অ্যাডটা চালানোর পরে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এভাবে স্ক্রল ডাউন করে চলে যায়, তাই না? কারণ সে সারাদিন কত কত অ্যাড দেখতেছে, কত মানুষ বলতেছে আমার নাম অমুক, আমার কাজ এইটা, সে কয়জনটা কনসিডার করবে বা সে কয়জনের দিকে তাকাইবে? সে কিন্তু তাকায় না, বা আমরা তাকাই না, আমরা চলে যাই। কোনো একজন মানুষ সে অ্যাডটা দেখার পরে এই জায়গাটার মধ্যে দাঁড়াইলো, অ্যাডটা দেখলো, অথবা অ্যাডের মধ্যে একটা ক্লিক করলো, বিস্তারিত ভাবে লেখা থাকলে সেটা পড়লো, এই যে অ্যাক্টিভিটিগুলো করলো, অ্যাক্টিভিটি করলো না, সে করলো কি, লাইক করলো, অথবা কমেন্ট করলো, অথবা শেয়ার করলো, অথবা ধরে সেখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, কিছুই করে নাই, জাস্ট কিছুক্ষণ দাঁড়ায় থাকছে। এই যে দাঁড়ায় থাকছে, ফেসবুক তাকে চিনে গেছে এবং ফেসবুক আমার জালের মধ্যে তারা আটকায় দিচ্ছে, বুঝতে পারছেন? কারণ ফেসবুকের অ্যালগরিদম একটা সিগন্যাল পায় এই লোকের মিনিমাম ইন্টারেস্ট আছে এই প্রোডাক্টটা সম্পর্কে, আছে বইলেই সে এখানে দাঁড়াইছে। খবরদার কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে যদি দাঁড়ান আর কি, তখন বুঝে নিয়ে যে আপনার নাম লেখা হয়ে গেছে মেটার খাতায়, বুঝতে পারছেন? আচ্ছা, সবার নাম আছে, সবার নাম আছে। আহমদ ইরিগেশন যদি এখন একটা ক্যাম্পেইন চালায় এবং সেই ক্যাম্পেইনটা হইতেছে আহমদ ইরিগেশনের পেজের সাথে, এই পেজের জন্মের পরে থেকে আজ পর্যন্ত যারা কোনো না কোনোভাবে সম্পৃক্ত, সেটা হইতে পারে পেজের ছবি দেখার মাধ্যমে, অথবা পেজের মধ্যে একটা লাইক করার মাধ্যমে, কমেন্ট করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে, পেজ সম্পর্কে তার বন্ধু বান্ধবের সাথে আলাপ করার মাধ্যমে, যে কোনোভাবে যদি ফেসবুকের সাথে আহমদ ইরিগেশনের পেজের সাথে কারো যদি সম্পৃক্ততা থাকে, আমি চাইলে এই মুহূর্তে সবাইকে দেখাতে পারি। ধরেন আমি একটা ফেয়ারওয়েলের আয়োজন করলাম, আজ পর্যন্ত আহমদ এডুকেশনে যারা পড়াশোনা করছে তাদের সবাইকে আমি আমার প্রতিষ্ঠান রাখতে চাইতেছি, বা জুবাইর সাহেব চাইতেছে সবাই যেন আসে। দিস ইজ ভেরি সিম্পল ওয়ে। শুধুমাত্র ওই যে অডিয়েন্সটা আছে, অডিয়েন্সটাকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে বাস এটার উপরে অ্যাড চালাই দেবে, আপনারা প্রত্যেকেই অ্যাড পাওয়া যাবে, বুঝতে পারছেন? অনলাইন মার্কেটিংটা বোঝাটা কিছুটা টাফ, বাকি যদি বুঝতে পারেন খুবই মজাদার একটা জিনিস। তখন আসলে আপনি একটা বিজনেসকে যেভাবে চান সেভাবে আপনি পরিচালিত করতে পারবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ মার্কেটিং। এই পাওয়ারটা যদি আপনার কাছে থাকে, এটা খুবই সুপার ন্যাচারাল একটা পাওয়ার। ইউ ক্যান ইউটিলাইজ ইট হাউ এভার ইউ ওয়ান্ট, যেভাবেই চান সেইভাবেই এই জিনিসটার ব্যবহার করতে পারবেন। জাস্ট অল ইউ নিড টু নো, আন্ডারস্ট্যান্ড মার্কেটিং ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ, একদম ইনডেপ থেকে এই জিনিসটা বোঝা লাগবে। আমরা কিন্তু খুবই ইনডেপ থেকে আলোচনা করতেছি, হয়তো প্রত্যেকটা বিষয়ের উপর খুব বিস্তারিত আলোচনা হচ্ছে না, কিন্তু আমরা খুব স্ট্রেস থেকে আলোচনা করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে কেমন খরচ থাকে সেটা ডিপেন্ড করে একদম সম্পূর্ণ আপনার উপরে। আমরা বলছিলাম না, আপনার মনে থাকার কথা যে অ্যাডগুলো কিভাবে কাজ করে, বিডিং প্রসেসটা কিভাবে কাজ করে, মনে আছে? সেখানে আপনি উইলিংলি কত টাকা ফেসবুকে দিতে চান, তারপরে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি কি, তারপরে হচ্ছে আপনার আগে কোন সময় অ্যাড চালাইছেন কিনা, অথবা এঙ্গেজমেন্টের হিস্টোরি কি, এস্টিমেটেড অ্যাকশন রেট, এরকম কিছু একটা বলছিলাম আমরা। তার মানে হচ্ছে যে মানে বিড রেঞ্জটা আপনি নিজে দিতে পারেন। আপনি দিতে পারেন $1 $1 আপনি বলেন $2 $3। এটার মিনিমাম কোনো রেঞ্জ নাই, মিনিমাম রেঞ্জ আছে হয়তো আপনার 50 সেন্টের নিচে দেওয়া যায় না, 50 সেন্টে আপনার কোনো কিছুই হবে না, বাকি আপনি এর নিচে দিতে পারবেন না, $1 নিচে দিতে পারবেন না। এই কাজ তো কেউ করে না, তাই না? $1 দিলে আলটিমেটলি কোনো রেজাল্ট তো আসবেই না। $1 কত, 100-150 টাকা সম্পূর্ণ নষ্ট। আর যাই হোক, তার মানে হচ্ছে সোফার এখন পর্যন্ত ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করাটা এখন পর্যন্ত অনেক কস্ট ইফেক্টিভ, অর্থাৎ খরচ বেশি লাগে না কম্পেয়ার টু গুগল অ্যাডস। গুগল অ্যাডসের মধ্যে প্রচুর খরচ লাগে, হিউজ পরিমাণ খরচ লাগে, দৈনিক $50 $100 পর্যন্ত অ্যাড চালানো লাগে, ডিপেন্ড করে বিজনেসের উপরে। বাকি ফেসবুকের মধ্যে এখনো বাংলাদেশের $2 অ্যাডও চালায়, বুঝতে পারছেন? ফেসবুকটা আমাদের বাংলাদেশের মানুষদের জন্য অনেকটা এখন পর্যন্ত অ্যাফোর্ডেবল। কিন্তু এই ফেসবুক একটা আবার অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে খরচ কাটে। এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এক এক কান্ট্রির মধ্যে আপনার এক এক রকম।
অস্ট্রেলিয়াতে প্রচুর খরচ লাগবে। অস্ট্রেলিয়াতে আপনার এক একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য মিনিমাম আপনার $50 $100 পর্যন্ত বাজেট রাখা লাগে। আর না হয় অ্যাড ব্রডকাস্টিংই হয় না, মানুষের কাছে যায়ই না, বুঝতে পারছেন? এখন কোল্ড কাস্টমারের কাছে যদি নাই যায়, কোল্ড কাস্টমার চিনবে কীভাবে থাকে? এই কোল্ড কাস্টমারটা কীভাবে ওয়ার্ম হবে, এই ওয়ার্ম কাস্টমারটা কীভাবে হট হবে যদি তার সম্পর্কে নাই জানে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো এই জন্য আমরা প্রথমে একটা অ্যাড চালাই যেটা কোল্ড ট্রাফিককে উদ্দেশ্য করে, সেটার মধ্যে আমাদের অ্যাপ্রোচ থাকে আমরা কে এবং কী করি সেটা সম্পর্কে মানুষকে জানাই। এবং যখন এই অ্যাডের সাথে কোনো না কোনোভাবে মানুষের একটা ইন্টারাকশন থাকে, আমরা তাদেরকে একটা অডিয়েন্স সেগমেন্টের মধ্যে তাদেরকে র্যাপ করে ফেলাই, তাদেরকে আটকায় ফেলাই, এবং পরবর্তী সেই অডিয়েন্স দিয়ে আমরা ওয়ার্ম ট্রাফিক চালাই বা কনসিডারেশন স্টেজের মধ্যে আমরা আরেকটা ক্যাম্পেইন চালাই, বা আরেকটা ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার প্রচারণা, আরেকটা প্রচার প্রচারণা চালাই। এবং সেইখানে আমাদের মূল বিষয় থাকে বা আমাদের মূল থিমটা এরকম থাকে যে এই হচ্ছে আমার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনি একটু ব্যবহার করে দেখতে পারেন, এই টাইপের একটা অ্যাপ্রোচ থাকে আর, বুঝতে পারছেন? এবং আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, সেটা তখন আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন জিনিসটা কি। তখন কনসিডারেশন স্টেজের মধ্যে অথবা ওয়ার্ড ট্রাফিক বা মিডল অফ দ্য ফানেলের মধ্যে আমরা মানুষদের কাছে এমন একটা অ্যাড দেখাই যেখানে মানুষদেরকে তখনও কিন্তু আমি বলি না যে ভাই জিনিসটা কিনেন বলি না, বরং বলি যে ভাই একটু বিবেচনা করে দেখেন। অথবা বিভিন্ন রকম ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনগুলোর মধ্যে আসলে মূলত বোঝানোর চেষ্টা করা হয় মানুষজন যেন আপনার বা আমার প্রোডাক্টটা ব্যবহার করে। যেমন ঈদকে কেন্দ্র করে আপনার বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করে না সিম কোম্পানিগুলা, বহু দূরে থাকে তারপরে কি আমরা জানি কাছে, এই টাইপের বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করে না। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কোথাও তো লেখা নাই যে ভাই এই গ্রামীণ ফোন সিমটা কিনেন, এরকম লেখা থাকে নাকি? সে কনসিডারেশন স্টেজের মধ্যে আছে, বরং এমন একটা ইমোশনাল বিজ্ঞাপন দেয় যেটা দেখার পরে আপনাকে মানে আপনার ভিতরে টাচ করে, তাই না? তারপরে আপনার ফিল হয় আমি আজ পর্যন্ত গ্রামীণ সিমটা ব্যবহার করি নাই, তাহলে একটা গ্রামীণ সিম কিনে দেখি তো কেমন লাগে। আলটিমেটলি সে কিন্তু কনসিডারেশন স্টেজে আপনার নিয়ে ফেলতেছে, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারতেছেন না, আপনি জাস্ট থিঙ্ক করতেছেন ঠিক আছে গ্রামীণ সিম তো আজ পর্যন্ত ব্যবহার করি না, এটা ব্যবহার করে দেখি তো। এই যে ব্যবহার করে দেখি তো, এর মানে হচ্ছে আপনি কনসিডারেশন স্টেজের মধ্যে আছেন, কারণ গ্রামীণকে আপনি অলরেডি চিনেন কিন্তু আজ পর্যন্ত ব্যবহার করেন নাই। আপনি মিরর অফ দ্য ফানেলের মধ্যে সে আপনাকে বারবার আপনার কাছে রিচ করতেছে এবং বলতেছে যে ভাই একটু আমাকে একটু ব্যবহার করে দেখেন কেমন লাগে, আমার সার্ভিসটা একটু নিয়ে দেখেন কেমন লাগে, বুঝছেন? আচ্ছা, তো যখন এই কনসিডারেশন স্টেজের মধ্যে যখন আসার পরে কাস্টমাররা বিভিন্নভাবে এর মধ্যে ইন্টারেক্ট করতে থাকে, তখন তাদেরকে নিয়ে আমরা আরেকটা হট ট্রাফিক চালাই বা একটা সেলস ক্যাম্পেইন চালাই, এবং যেখানে সরাসরি বলতে থাকি যে ভাই আমার প্রোডাক্টটা আপনি কিনেন, যদি কিনেন তাহলে 50% ডিসকাউন্ট অথবা 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, এরকম একটা ডিসকাউন্ট দেওয়া, তারপর আমি সেই প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করি। এই যে যেই মানুষগুলা আমার অ্যাডটা দেখলো অ্যাট লাস্ট 50% ডিসকাউন্ট বা 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্টে যে অ্যাডটা সে প্রথমে মানে একদম লাস্ট স্টেজে যেটা দেখতেছে সেটা কিন্তু সে প্রথমে দেখে নাই। তাকে আমি প্রথমে আমার সম্পর্কে চিনাইছি, এবং তার দ্বিতীয় দফায় আমি তাকে বলছি আমার সম্পর্কে একটু জানো, চিনো, আমার জিনিসটা একটু ব্যবহার করে দেখো কেমন লাগে। এবং লাস্ট স্টেজে যখন সে ব্যবহার করে দেখছে বা ব্যবহার করে দেখে নাই, বুঝতে পারছেন? মানে কনসিডারেশন স্টেজে মানুষ দিচ্ছে, আপনি কি তাকে জাস্ট অ্যাপ্রোচ করতেছেন, আপনি তার কাছে বারবার বলতেছেন যে ভাই আপনি জিনিসটা কিনে দেখেন কেমন লাগে, ঠিক আছে? এবং লাস্ট স্টেজে আপনি তাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন, এবং সেখানে একদম সরাসরি আপনি বলতেছেন যে ভাই যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করুন। এটাকে বলা হয় আপনার সেলস ক্যাম্পেইন বা বটম অফ দ্য ফানেল। একদম ফানেলের লাস্ট স্টেজে গিয়ে আমরা এরকম সেলস ক্যাম্পেইন চালাই, সরাসরি মানুষদেরকে বলি যে ভাই আপনি আমার প্রোডাক্ট কিনেন। আপনি তো সারাদিন বিভিন্ন রকম কত রকম অ্যাডই দেখেন, তাই না? এখন এই অ্যাডটা কোন স্টেজের মধ্যে আছে অথবা আপনি কোন স্টেজের কাস্টমার, এই জিনিসটা বিবেচনা করতে পারবেন অ্যাডের যে লেখাগুলো আছে অথবা বিজ্ঞাপনের যে ভিডিওটা আছে, এইটা দেখার মাধ্যমে আপনি এখন থেকে হয়তো কিছুটা হলে কনসিডার করতে পারবেন। এবং সেটার উপর যেহেতু আমরা আরেকটা ক্লাস নেব, সেটা দেখার পরে হয়তো আপনি অনেকাংশেই বুঝতে পারবেন যে আসলে কোন অ্যাডটা কোন স্টেজের মধ্যে চলতেছে। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি আজকের ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে সেলস ফানেলটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। তো যদি সেলস ফানেলটা বুঝেন তার মানে হইতেছে আপনার মার্কেটিংয়ের অনেক বড় একটা পোর্শন বুঝে গেছে, কারণ সেলস ফানেলটা হইতেছে খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। আমি চেষ্টা করছি যে যতটা সিম্পলিফাই করা যায় এবং যতটা সিম্পল ওয়েতে এই জিনিসটা আপনাদেরকে বোঝানো যায়, আশা করি আমি বুঝাইতে পারছি। বা যদি কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটা আরও এক দুবার দেখে নিয়ে আশা করি কনফিউশনগুলো থাকবে না।